কলকাতায় নির্মাণাধীন ফ্লাইওভারের একাংশ ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 15, আহত বেশ কয়েকজন, যান চলাচল বন্ধ। প্রধানমন্ত্রী না হলেও তার মতোই দায়িত্ব পালন করবেন অং সান সুচি। সংবিধানের সংস্কার আনার ঘোষণা নবনির্বাচিত প্রেসিডেন্টের। লিবিয়ায় বিরোধীদের হুঁশিয়ারি উপেক্ষা করে ত্রিপোলিতে পৌঁছেছে জাতিসংঘ সমর্থিত জোট সরকার। বিরোধীদের অবরোধ, গোলাগুলি। এবং নতুন সরকারে সিরিয়ার বিরোধী দলগুলোর যোগ দেবার সম্ভাবনা, জানালেন আসাদ। শরণার্থীর সহায়তায় আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জাতিসংঘের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী। ভারতের কলকাতায় নির্মাণাধীন একটি ফ্লাইওভারের একাংশ ধসে পড়ে নিহতের সংখ্যা বেড়ে 15 জনে দাঁড়িয়েছে। এতে আহত বেশ কয়েকজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরের দিকে কলকাতার গণেশ টকিজ এলাকায় নির্মাণাধীন বিবেকানন্দ ফ্লাইওভারের একাংশ ধসে পড়ে। এনডিটিভির খবরে জানানো হয়, ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে শতাধিক মানুষ। জীবিতদের উদ্ধারে উদ্ধারকর্মীদের পাশাপাশি স্থানীয় লোকজন অংশ নিচ্ছে। ঘটনার পর ওই এলাকায় বিক্ষোভ ও হইচই শুরু হয়। দুর্ঘটনার পর ছুটে আসা মানুষের ভিড়ে পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশ। উত্তর কলকাতার ওই ফ্লাইওভারটি একটি যাত্রীবাহী বাসের উপর ধসে পড়ে। এ ঘটনার পর থেকে ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। কলকাতায় ফ্লাইওভার ধসের পর শহরের উত্তরাঞ্চলে দেখা দিয়েছে চরম যানজট। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন আমাদের কলকাতা প্রতিনিধি সুব্রত আচার্য। তিনি আমাদের বিস্তারিত জানিয়েছেন। কলকাতায় এই বড়বাজারের সামনে বিবেকানন্দ সেতু ভেঙে পড়ার ঘটনায় এখনো পর্যন্ত ভারতীয় সময় বিকেল 3টে পর্যন্ত এখনো পর্যন্ত 10 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এবং স্থানীয় সংবাদ মাধ্যম এবং পুলিশ প্রশাসন 10 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। কিন্তু আমরা ঘটনাস্থলে এসে যা দেখতে পাচ্ছি, প্রচুর সংখ্যক মানুষ, পথচারী এবং ট্যাক্সি, বাস সহ ট্রাম, প্রচুর সংখ্যক সাধারণ মানুষ ওই ব্রিজের তলায় পড়ে রয়েছে। কারোর হাত বেরিয়ে আছে, কারোর মাথা বেরিয়ে রয়েছে। ভারতীয় সেনাবাহিনীর তরফে একটি টিম ঘটনাস্থলে এসে উদ্ধার কাজে হাত লাগিয়েছে। এছাড়াও ডিজাস্টার ম্যানেজমেন্টের যে সমস্ত অংশ রয়েছে তারাও এই উদ্ধার কাজে সামিল হয়েছেন। এই ব্রিজটি 2009 সালের নির্মাণ কাজ শুরু হয় এবং 2012 সালে এর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও নানা ত্রুটির কারণে এখনো পর্যন্ত এই ব্রিজটির নির্মাণ কাজ শেষ হয়নি। এবং গতকাল রাতেই আমরা যেটা জানতে পেরেছি, গতকাল রাতে একটি অংশ ঢালাই করা হয় এবং সেই অংশ থেকেই মূলত এই ব্রিজের ধসে যাওয়ার সূত্রপাত বলে সাধারণ যারা ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং ফায়ার সার্ভিসের যারা তদন্তকারী দল আছে তারা কিন্তু এখন তারা মনে করছে। তবে সবকিছুর ঊর্ধ্বে এখন উদ্ধার তৎপরতা সবচেয়ে অগ্রাধিকার দিচ্ছে স্থানীয় প্রশাসন এবং স্থানীয় মানুষ। কলকাতার ভেঙে যাওয়া বিবেকানন্দ সেতুর সামনে থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। মিয়ানমারের সাংবিধানিক বাধার কারণে এনএলডি প্রধান অং সান সুচি প্রেসিডেন্ট হতে না পারলেও কার্যত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন তিনি। এরই মধ্যে তার জন্য রাষ্ট্রের উপদেষ্টা নামে নতুন একটি বিশেষ পদ সৃষ্টির জন্য খসড়া বিল প্রস্তুতের কাজ শুরু হয়েছে। এদিকে দায়িত্ব গ্রহণের পরপরই মিয়ানমারের সংবিধানের সংস্কার আনার ঘোষণা দিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট তিন কিয়াও। দেশে পূর্ণ গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টিরও প্রতিশ্রুতি দেন তিনি। বুধবার আনুষ্ঠানিকভাবে অং সান সুচির এনএলডি নেতৃত্বাধীন নতুন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেন সেনা সমর্থিত সরকারের বিদায়ী প্রেসিডেন্ট থান সোয়ে। অনুষ্ঠানে নবনির্বাচিত প্রেসিডেন্ট তিন কিয়াওয়ের পাশে ছিলেন দুই ভাইস প্রেসিডেন্ট মিন সোয়ে ও হেনরি ভান তিও। এর আগে পার্লামেন্টের উচ্চকক্ষে শপথ গ্রহণ করেন প্রেসিডেন্ট তিন কিয়াও ও দুই ভাইস প্রেসিডেন্ট। একই সঙ্গে মন্ত্রিসভার সদস্যেরও শপথ করান পার্লামেন্টের স্পিকার ম্যান ইয়ং খাইং থান। শপথ অনুষ্ঠান শেষে পার্লামেন্টে প্রথমবারের মতো দেয়া সংক্ষিপ্ত ভাষণে সংবিধান সংশোধনের পাশাপাশি দেশে জাতীয় ঐক্যের ডাক দেন প্রেসিডেন্ট কিয়াও।
নতুন সরকার মিয়ানমারে গণতান্ত্রিক সংবিধান প্রণয়নে কাজ করবে। আমাদের সংবিধান জাতীয় ঐক্য ও অভ্যন্তরীণ স্থিতিশীলতাকে উৎসাহিত করবে। বর্তমান সংবিধানের সংশোধনী এনে তাকে গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তোলা আমাদের প্রধান দায়িত্ব। প্রেসিডেন্ট কিয়াওর দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে 50 বছরেরও বেশি সময় পর একজন বেসামরিক ব্যক্তি মিয়ানমারের সরকার প্রধান হলেন। এনএলডির রাজনীতিতে নবাগত হলেও তিন কিয়াও সূচির ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত। একসময় তিনি সূচির গাড়ি চালকের দায়িত্বে ছিলেন বলেও জানায় গণমাধ্যম। স্বামী ও সন্তান বিদেশি নাগরিক হওয়ায় সেনাবাহিনী প্রবর্তিত সাংবিধানিক বাধার মুখে প্রেসিডেন্ট হতে না পারলেও কার্যত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন প্রেসিডেন্টের কার্যালয়ে পররাষ্ট্র, শিক্ষা ও জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া অং সান সুচি। মিয়ানমারের সংবিধানে প্রধানমন্ত্রীর পদ না থাকলেও এরই মধ্যে তার জন্য রাষ্ট্রের উপদেষ্টা নামে নতুন একটি পদ সৃষ্টির প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানায় গণমাধ্যম। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। শান্তি আনতে লাইফটায় কিনলাম নতুন সিমটা, কিন্তু সকালে এক করলে সন্ধ্যায় আরেকটা। মেয়াদের চাপ চরম, ফাঁদে ফেলে বোনাসটা। অল্প অল্প ভলিউমে শর্তের গুবলেট, ব্রাউজিং থমকে যায়, ফুরায় ছাতার ইন্টারনেট। কথা আর ইন্টারনেটের বেস্ট অফারের শান্তি শুধুমাত্র এয়ারটেল নতুন প্রিপেইড কানেকশনে। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক। থাইল্যান্ডের সামরিক সরকার তাদের সেনাবাহিনীকে যে কোনো অপরাধে দেশটির যে কোনো নাগরিককে গ্রেফতারের ক্ষমতা দিয়েছে। থাই প্রধানমন্ত্রী প্রেউত চ্যান-ও-চা এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছেন। এই আদেশ অনুযায়ী আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এখন থেকে পুলিশ বাহিনীর মতোই গ্রেফতার করতে পারবে থাই সেনা কর্মকর্তারা। ছিনতাই, মানব পাচার, ডাকাতি, প্রতারণা সহ মোট 27টি অপরাধে থাই নাগরিকদের আটক করতে পারবেন তারা। এর মধ্যেই এই আদেশের বিরোধিতা করেছে দেশটির মানবাধিকার সংগঠনগুলো। বিরোধীদের দমন করতে সরকার এই কালো আইন চালু করতে যাচ্ছে বলে অভিযোগ তাদের। 2014 সালের মে মাসে রাজনৈতিক অস্থিতিশীলতার সুযোগে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন সেনাবাহিনী প্রধান জেনারেল প্রেউত চ্যান-ও-চা। আন্তর্জাতিক সময় আরো দেখবেন, পরমাণু অস্ত্র ইস্যুতে ট্রাম্পের মন্তব্য বিশ্বকে অস্থিতিশীল করবে, মত হোয়াইট হাউসের। কট্টর নীতির সমালোচনা করলেন হিলারিও। ভারতের মধ্যাঞ্চলীয় রাজ্য ছত্তিশগড়ে মাওবাদীদের পেতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে 7 জন নিহত হয়েছেন। দেশটির গণমাধ্যম জানায়, বুধবার বিকেলে রাজ্যের দান্তেওয়াদা জেলার একটি রাস্তায় এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় জওয়ানদের বহনকারী একটি মিনি ট্রাক উড়ে যায় এবং রাস্তায় 4 ফুট গভীর গর্তের সৃষ্টি হয়। নিহত জওয়ানরা দক্ষিণ বাস্তার এলাকায় মাওবাদী দমনে নিযুক্ত আধা সামরিক বাহিনী সিআরপিএফ এর সদস্য। বিস্ফোরণের পর মাওবাদীরা জওয়ানদের অস্ত্রশস্ত্র লুট করে নিয়ে গেছে। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন ছত্তিশগড় রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অজয় চন্দ্রকর। লিবিয়ায় বিরোধীদের হুঁশিয়ারি উপেক্ষা করে রাজধানী ত্রিপোলি পৌঁছেছে জাতিসংঘ সমর্থিত জোট সরকার। সেখানে পৌঁছে স্থায়ী যুদ্ধবিরতি ও সাংবিধানিক উপায়ে রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে কাজ করার ঘোষণা দেন নবগঠিত সরকার প্রধান ফায়েজ আল সারাজ। এ ঘটনায় ত্রিপোলির বিভিন্ন রাজপথ অবরোধ করে বিরোধী পক্ষ। বিভিন্ন স্থানে গোলাগুলির ঘটনাও ঘটে। বুধবার তিউনিসিয়া থেকে ত্রিপোলি পৌঁছান জাতিসংঘ সমর্থিত সরকার প্রধান ফায়েজ আল সারাজ সহ 7 সদস্যের একটি দল। গত বছর অক্টোবরে গাদ্দাফি বিরোধী পার্লামেন্টের উপনেতা সারাজকে প্রধানমন্ত্রী এবং পূর্ব, পশ্চিম ও দক্ষিণের আদিবাসী গোষ্ঠীদের মধ্য থেকে 3 জনকে উপপ্রধানমন্ত্রী করে নতুন এই জোট সরকার গঠিত হয়। এরপর থেকে ত্রিপোলি ভিত্তিক স্বঘোষিত সরকার তাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে আসছে যেন তারা রাজধানীর পথে পা না বাড়ান। এই হুঁশিয়ারি উপেক্ষা করেই রাজধানীতে পৌঁছে প্রশাসনিক কার্যক্রম শুরু করার ঘোষণা দেন নবগঠিত সরকারের প্রধানমন্ত্রী ফায়েজ আল সারাজ। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। যে কোনো মূল্যে একটি স্থায়ী যুদ্ধবিরতি অর্জন করতে হবে আমাদের, আর সে লক্ষ্যেই কাজ শুরু করেছি আমরা লিবিয়ার সংঘাতপীড়িত মানুষের জন্য শান্তির বার্তা নিয়ে এসেছি। শিগগিরই সাংবিধানিকভাবে রাষ্ট্র পরিচালনা শুরু করব আমরা। সারাজের এই ঘোষণার পরপরই ত্রিপোলির বিভিন্ন রাস্তা অবরোধ করে বিরোধী পক্ষ। বিভিন্ন এলাকায় গোলাগুলির ঘটনাও ঘটে। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে দেশটিতে শান্তিপূর্ণ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিবর্তনের আহ্বান জানান জাতিসংঘের বিশেষ দূত। লিবিয়ায় বিবদমান দুই সরকারের মধ্যে সমঝোতার ভিত্তিতে একটি প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে গেল বছরের শেষ ভাগে জাতিসংঘের মধ্যস্থতায় একটি প্রেসিডেন্সিয়াল কাউন্সিল গঠিত হয়, যার প্রধানমন্ত্রী হিসেবে সারাজের নাম ঘোষণা করে বিশ্ব সংস্থা। তবে ত্রিপলি ভিত্তিক স্বঘোষিত সরকার লিবিয়া ডন সহ লিবিয়ান ন্যাশনাল আর্মি, আনসার আল শারিয়া, দ্য শুরা রেভলিউশনারি কাউন্সিল সহ 6টি উপজাতি ভিত্তিক মিলিশিয়া গ্রুপ শুরু থেকেই এর বিরোধিতা করে আসছে। এতদিন বিমানবন্দর অবরোধ করে রেখে এই কাউন্সিলকে আকাশপথে লিবিয়া পৌঁছতে দেননি তারা। বুধবার নৌপথে পৌঁছেন তারা। 2011 সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়ার রাজনৈতিক বিভাজন শুরু হয়। সশস্ত্র বাহিনী নিয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার উৎখাত করে রাজধানী ত্রিপলি দখল করে লিবিয়া ডন। ত্রিপলি থেকে উৎখাত হয়ে তবরুকে স্থানান্তরিত হয় তারা। ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব শুরু হয় দুটি বিরোধী পার্লামেন্টের মধ্যে। গত কয়েক বছরের এই সংঘাত সহিংসতায় দেশটিতে শত শত মানুষ প্রাণ হারিয়েছে। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। নতুন সরকারে সিরিয়ার বিরোধী দলগুলোর যোগ দেবার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সম্প্রতি রুশ সংবাদ মাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে আসাদ বলেন, জেনেভায় চলমান শান্তি আলোচনায় এই বিষয়ে সমঝোতা হতে পারে। এদিকে আইএস এর মতো প্রেসিডেন্ট আসাদকেও সিরিয়ার শত্রু আখ্যা দিয়ে ব্রিটেন বলেছে রাশিয়ার উচিত তাকে বাদ দিয়ে দেশটির ভবিষ্যৎ পরিকল্পনা করা। এদিকে পার্শ্ববর্তী দেশগুলোতে আশ্রয় নেওয়া লাখ লাখ সিরীয় শরণার্থীর সহায়তায় আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। চলমান গৃহযুদ্ধে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি আলেপ্পো। গেল 5 বছরে এই প্রদেশের 40% স্থাপনা বিধ্বস্ত হয়েছে। আরো করুণ অবস্থা আইএসের হাত থেকে সদ্য দখলমুক্ত প্রাচীন পুরাতাত্ত্বিক শহর পালমিরার। জঙ্গিমুক্ত করে ভূখণ্ড উদ্ধার করা গেলেও অক্ষত পাওয়া যায়নি 2000 বছরের প্রাচীন দর্শনীয় স্থাপনাগুলো। মাটিতে পুঁতে রাখা মাইন উদ্ধারে বিশেষ রোবটের সহায়তায় কাজ করছে রুশ সেনা সদস্যরা। এছাড়া সিরিয়ার প্রাচীন প্রত্নতাত্ত্বিক বস্তু তুরস্ক হয়ে পাচারের নথি প্রকাশ করেছে রুশ সংবাদ মাধ্যম। এসব নথির মধ্যে রয়েছে সিরিয়া থেকে লুট করা তেল ও প্রত্নতত্ত্ব, পশ্চিম ইউরোপ হয়ে মার্কিন মুলুকে কালোবাজারির বেশ কিছু চালান ও দলিলপত্র। সংকট উত্তরণে সিরিয়ার নতুন সরকারে বিরোধী দলগুলো যোগ দিতে পারে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। জেনেভা শান্তি আলোচনায় এই বিষয়ে সমঝোতার ইঙ্গিতও দেন তিনি। তবে সিরিয়ার প্রাদেশিক সরকার গঠনের বিষয়কে নাকচ করে বুধবার প্রকাশিত এক সাক্ষাৎকারে আসাদ বলেন, প্রাদেশিক শাসন পদ্ধতি প্রণয়নের পরিকল্পনা সিরীয় ইতিহাস ঐতিহ্যের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এবং দেশের আকার এত বিশাল নয় যে এমনটা করতে হবে। সিরিয়া সরকারি বাহিনীর সাম্প্রতিক সাফল্যের পেছনে রাশিয়ার সহায়তা মুখ্য ভূমিকা পালন করছে। এছাড়া বন্ধু দেশ ইরান ও লেবাননের হেজবুল্লাহর ভূমিকা এর পেছনে বড় অবদান রেখেছে। তবে সিরিয়ায় গৃহযুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট আসাদকে বাদ দিয়ে নতুন প্রস্তাবনা নিয়ে আলোচনায় বসতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে ব্রিটেন। এই মুহূর্তে সিরীয় দুই শত্রুর একটি হলো জঙ্গি সংগঠন আইএস, অপরজন প্রেসিডেন্ট আসাদ। তবুও রাশিয়া এদের এক পক্ষের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে আর অপরজনকে সমর্থন দিয়ে আসছে। তাই রাশিয়ার উচিত আসাদকে বাইরে রেখে একটি বিচক্ষণ প্রস্তাব নিয়ে যত দ্রুত সম্ভব আলোচনায় বসা। এদিকে সিরিয়ার আশেপাশের দেশগুলোতে অবস্থান নেওয়া শরণার্থীদের সহায়তায় আন্তর্জাতিক গোষ্ঠীর সংহতি বাড়ানোর তাগিদ দিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। শরণার্থী সংকট উত্তরণে বুধবার জেনেভায় আয়োজিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে মুন বলেন, তুরস্ক, লেবানন, জর্দান সহ আশেপাশের দেশগুলোতে পালিয়ে যাওয়া সিরীয় শরণার্থীর সংখ্যা প্রায় 50 লাখ। জাহিদুর রহমান, সময় সংবাদ। এদিকে সিরিয়ায় গেল 5 বছরের গৃহযুদ্ধে যুদ্ধ সরঞ্জামের পেছনে ব্যয় ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে মোট 20,000 কোটি মার্কিন ডলারেরও বেশি। রুশ গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ এর কথা জানিয়েছেন। দেশটিতে শান্তি ফিরে এলে এই ক্ষয়ক্ষতি পুষিয়ে অবকাঠামোগত উন্নয়নে বহু বছর লেগে যাবে বলেও জানান তিনি। জাতিসংঘের হিসেব মতে সিরিয়ায় 5 বছরের গৃহযুদ্ধে 3 লাখেরও বেশি মানুষ নিহত হন। সর্বস্ব হারিয়ে শরণার্থী হয়েছেন প্রায় 50 লাখ মানুষ। গেল মাসে অস্ত্রবিরতি শুরুর পর থেকে সংঘাতপূর্ণ বেশিরভাগ এলাকাই শান্ত হয়ে এসেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থাগুলো। ফ্রান্সের সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত দ্বৈত নাগরিকদের ফরাসি নাগরিকত্ব বাতিলে সংবিধান সংশোধনের উদ্যোগ থেকে সরে এসেছে দেশটির সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকের পর প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ এ ঘোষণা দেন। ফরাসি পার্লামেন্টের 2 কক্ষ সংবিধান সংশোধনের বিষয়ে মতৈক্যে পৌঁছাতে ব্যর্থ হয় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। গত নভেম্বরে প্যারিসে ভয়াবহ হামলার পর সন্ত্রাসবাদের দায়ে আদালতে দোষী সাব্যস্ত হলে নাগরিকত্ব বাতিলের দাবি উঠলেও এ পরিকল্পনা নিয়ে দেশটির আইন প্রণেতাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়।
এর জেরে ফেব্রুয়ারিতে ফ্রান্সের বিচারমন্ত্রী পদত্যাগ করেন। প্রেসিডেন্ট নির্বাচিত হলে দক্ষিণ কোরিয়া ও জাপানকে পরমাণু অস্ত্র তৈরির সুযোগ দেবেন বলে ট্রাম্প যে মন্তব্য করেছেন তা কোরীয় উপদ্বীপে অস্ত্র প্রতিযোগিতা বাড়ানোর পাশাপাশি বিশ্বকে অস্থিতিশীল করবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। বুধবার নিউ ইয়র্কে নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের সাম্প্রতিক নানা মন্তব্য ও কট্টর নীতির কড়া সমালোচনা করেন ডেমোক্র্যাট মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিন্টন। বুধবার নিউ ইয়র্কের অ্যাপোলো থিয়েটারে নির্বাচনী প্রচারণায় যোগ দেন ডেমোক্র্যাট মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিন্টন। হাজারো সমর্থক বেষ্টিত হিলারি এদিন ট্রাম্পের সাম্প্রতিক নানা মন্তব্য ও কট্টর নীতির কড়া সমালোচনা করেন। এছাড়া টেড ক্রুজ মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে নিরাপত্তা বাড়ানোর যে দাবি জানিয়েছেন তার সমালোচনাও করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী। যে অভিবাসীরা যুক্তরাষ্ট্রকে সমৃদ্ধ করেছে তাদেরকেই ট্রাম্প দেশ থেকে তাড়িয়ে দিতে চান। নানা জাতি ও ধর্মের মানুষ শত শত বছর ধরে যুক্তরাষ্ট্রে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। রিপাবলিকানরা মুসলিম ও অভিবাসী বিরোধী বক্তব্যের মাধ্যমে বর্ণবাদকে উস্কে দিচ্ছে। এদিকে প্রেসিডেন্ট নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের মিত্র দক্ষিণ কোরিয়া ও জাপানকে পরমাণু অস্ত্র তৈরির সুযোগ দেবেন বলে ট্রাম্প সম্প্রতি যে মন্তব্য করেছেন তা কোরীয় উপদ্বীপে অস্ত্র প্রতিযোগিতা বাড়ানোর পাশাপাশি বিশ্বকে অস্থিতিশীল করবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। বুধবার সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে একথা বলেন হোয়াইট হাউসের মুখপাত্র জশ আর্নেস্ট। নিরাপত্তার নামে দক্ষিণ কোরিয়া ও জাপানকে পরমাণু অস্ত্র তৈরির সুযোগ করে দেওয়াটা যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক নীতিমালার পরিপন্থী। আমরা কোনোভাবেই মিত্রদের অস্ত্র প্রতিযোগিতা বাড়াতে উৎসাহিত করতে পারি না। এদিকে মঙ্গলবার সিএনএন-এর সঙ্গে সাক্ষাৎকারে ট্রাম্প রিপাবলিকান দল থেকে অন্য কাউকে মনোনয়ন দিলে তাকে সমর্থন করবেন না বলে জানান। পরদিন বুধবার উইসকনসিনের প্রচারণায় রাজ্যের গভর্নর স্কট ওয়াকারকে বয়কট করতে সমর্থকদের প্রতি আহ্বান জানান ট্রাম্প। সম্প্রতি ওয়াকার ট্রাম্পের মনোনয়ন প্রতিদ্বন্দ্বী টেড ক্রুজকে সমর্থন দেয়ায় তার উপর ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। ট্রাম্পের বিরুদ্ধে গর্ভপাতকে সমর্থন দেওয়ার অভিযোগ থাকলেও বুধবার টাউন হলে এক অনুষ্ঠানে অবৈধ গর্ভপাতকারী নারীদের শাস্তির আওতায় আনার দাবি জানান ট্রাম্প। 1973 সালে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট গর্ভপাতকে বৈধতা দেয়। এদিকে বুধবার উইসকনসিনের অ্যাপেলটনে প্রচারণা চালিয়েছেন ডেমোক্র্যাট মনোনয়ন প্রত্যাশী বার্নি স্যান্ডার্স। রিপাবলিকানরা সাধারণ মানুষের মাঝে পরস্পরের প্রতি ঘৃণা ছড়াচ্ছেন উল্লেখ করে ট্রাম্পকে প্রেসিডেন্ট পদের মনোনয়ন লড়াইয়ে অযোগ্য ঘোষণা করেন ভারমন্টের সিনেটর। 1 এপ্রিল নর্থ ড্যাকোটায় রিপাবলিকানদের ককাস ও 5 এপ্রিল উইসকনসিনে 2 দলের প্রাইমারি অনুষ্ঠিত হবে। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। ওয়াশিংটনে শুরু হওয়া 2 দিনব্যাপী পরমাণু নিরাপত্তা শীর্ষক বৈঠকে সন্ত্রাসবাদের হুমকি মোকাবেলা ইস্যুটি সবচেয়ে গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। আলোচনায় পরমাণু চুল্লির নিরাপত্তা ও সন্ত্রাসীদের কাছে পরমাণু অস্ত্র পাচারের আশঙ্কা নিরসনে বিষয়গুলো গুরুত্ব পেতে পারে। গেল বছর প্যারিস হামলায় জড়িত 2 আইএস জঙ্গি গোপনে বেলজিয়ামের প্রধান পরমাণু গবেষকের দৈনিক কার্যক্রমের তালিকা সংগ্রহ করেছে এমন খবর প্রকাশিত হবার পর সন্ত্রাসী কর্মকাণ্ডে পরমাণু অস্ত্রের ব্যবহারের বিষয়ে উদ্বেগ বেড়ে যায়। এছাড়া উত্তর কোরিয়ার একের পর এক পরমাণু অস্ত্রের পরীক্ষার ঘটনায় চীন, দক্ষিণ কোরিয়া, জাপানের রাষ্ট্রপ্রধানদের সম্মেলনে পার্শ্ব বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে। এবারের সম্মেলনে 50টি দেশের রাষ্ট্রপ্রধানরা যোগ দেবেন বলে জানানো হয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে চলমান লড়াইয়ে ভারত বেলজিয়ামের পাশে আছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার ব্রাসেলসে একদিনের সফরে প্রধানমন্ত্রী চার্লস মিশেলের সঙ্গে সাক্ষাতে একথা বলেন তিনি। এর আগে গেল 22 মার্চের সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানান মোদী। এদিন ভারত ইইউ বৈঠকে যোগ দেন মোদী। বৈঠকে ভারতে বিনিয়োগের আহ্বান জানান তিনি। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম জানায় ওই হামলায় নিহতদের মধ্যে থাকা ভারতীয় নাগরিক রাঘবেন্দ্রন গণেশনের মরদেহ তার চেন্নাইয়ের বাড়িতে পৌঁছেছে। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত সন্দেহে ফ্রান্সের এক নাগরিকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে ফ্রান্সের আদালত। রেদা ক্রিকেট নামের 32 বছর বয়সী ওই ব্যক্তিকে গত সপ্তাহে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে রয়টার্স। রেদার ফ্ল্যাটে অভিযান চালিয়ে বেশ কিছু অস্ত্র, বোমা তৈরির কাজে ব্যবহৃত রাসায়নিক দ্রব্য এবং জাল পাসপোর্ট পাওয়া যায়। অনলাইনে জঙ্গি গোষ্ঠীর সাথে যোগাযোগ রেখে বোমা বানানোর কৌশল শিখছিলেন রেদা বলে জানিয়েছে ফ্রান্সের পুলিশ। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে বাকযুদ্ধ চরমে। নেতাজির মৃত্যু রহস্য ও মাওবাদী ইস্যু নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ।
RFL ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। আগামী বছর থেকে পূর্ব ইউরোপে সেনা উপস্থিতি আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে গভীর উদ্বেগ জানিয়ে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্র যে সংখ্যক সেনা মোতায়েন করবে তার সমসংখ্যক রুশ সেনা পূর্ব ইউরোপে পাঠানোর ঘোষণা দিয়েছে মস্কো। বুধবার বিবিসি জানায়, অঞ্চলটিতে রুশ সামরিক হস্তক্ষেপের জবাবেই সেখানে সামরিক শক্তি বাড়ানোর উদ্যোগ নিচ্ছে ওয়াশিংটন। 2017 সালের শুরুতে ওই অঞ্চলে 13,500 সেনার 3টি পরিপূর্ণ ব্রিগেড মোতায়েন করবে যুক্তরাষ্ট্র। গত মাসে পূর্ব ইউরোপের জন্য যুক্তরাষ্ট্রের 2017 সালের সামরিক বাজেট 4 গুণ বাড়ানোর প্রস্তাব করে প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। এ পরিকল্পনায় ইউক্রেন ও আশপাশের অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা আরও বাড়াবে। তবে পূর্ব ইউরোপে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্র ন্যাটো জোটকে দায়ী করে আসছে রাশিয়া। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর প্রচার প্রচারণার পাশাপাশি প্রতিপক্ষকে নানা বিষয় নিয়ে পাল্টা আক্রমণ শুরু করেছে। নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে সহনশীলতা যেন ততই কমে যাচ্ছে। কলকাতা প্রতিনিধি সুব্রত আচার্যের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পশ্চিমবঙ্গে তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার নির্বাচনী প্রচারণায় দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় পদযাত্রা করেন। সেখানে এক সমাবেশে তিনি বামফ্রন্ট কংগ্রেস জোটকে আক্রমণ করে বলেন, এক সময়ে যারা রাজীব গান্ধীকে চোর বলেছেন তাদের সঙ্গেই এখন কংগ্রেস জোট করেছে। কংগ্রেস অনেক মুখ ফুরিয়েছে তোমরা, আর বিজেপি কথা বলো না, হাজার হাজার কোটি টাকার প্রপার্টি আর কথা বলো না। তোমরা সব হয়ে গেছে সাধু, আর তৃণমূল কংগ্রেস সবে এসছে মানুষের দল, মানুষের কথা বলে। তাই তৃণমূল কংগ্রেসকে চোর বানানোর চেষ্টা করছো। তৃণমূল কংগ্রেস মরে যাবে, তাও মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করতে করবে না। এর আগে কলকাতার টালিগঞ্জে হুটখোলা জিপে তৃণমূলের হয়ে প্রচার অভিযানে নামেন বেশ কয়েকজন মিডিয়া ব্যক্তিত্ব। এ সময় তারা প্রতিপক্ষের বিভিন্ন দোষ তুলে ধরে বক্তব্য রাখেন। এই মুহূর্তে দুপক্ষের মধ্যে বিতর্কের প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু রহস্য। তৃণমূল প্রথমে রাজ্য সরকারের কাছে থাকা নেতাজি সংক্রান্ত কিছু নথি প্রকাশের পরপরই কেন্দ্রে বিজেপি সরকারও 2 দফায় আরও তথ্য সামনে এনে কংগ্রেসের নেতাদের আইনি জালে ফাঁসানোর হুমকি দেয়। নেতাজি কি কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন কি কারণে নেতাজির মৃত্যু রহস্যের ফাইল নষ্ট করা হয়েছিল তার উত্তর দিতে হবে। এ বিষয়ে আমি উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানাচ্ছি, যেন ফাইল নষ্টের জন্য দায়ী কংগ্রেস নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায়। अगेंस्ट नेताजी শরৎচন্দ্র বোস। যে ব্যুরোর আওতায় নেতাজির মৃত্যু রহস্যের তদন্ত করা হচ্ছে তা প্রশ্নবিদ্ধ। এই তদন্তের ভার কেন্দ্রীয় সরকারের নেওয়া উচিত, আর এ বিষয়ক সব গবেষণার দায়িত্ব দেওয়া উচিত ন্যাশনাল আর্কাইভ ব্যুরোকে। এদিকে মাওবাদী এলাকায় সস্তা চাল নিয়ে কেন্দ্র ও রাজ্যের 2 শাসক দলের সমালোচনা করেন কংগ্রেসের শীর্ষ নেতা অধীর চৌধুরী। আমি চ্যালেঞ্জ করছি মমতা ব্যানার্জি, যে সস্তায় চাল আপনি জঙ্গল মহলে দিয়েছেন, সেই চাল কোথা থেকে আসছে? সেই চাল আসছে দিল্লি থেকে। কবে থেকে আসছে? কংগ্রেসের আমল থেকে আসছে। আর আপনি এখানে ভোটের সময় মানুষকে ধোঁকা দেওয়ার জন্য বলছেন আমি সস্তায় চাল দিলাম। পশ্চিমবঙ্গের 6 পর্বের বিধানসভা নির্বাচনের প্রথম পর্ব 4 এপ্রিল অনুষ্ঠানের কথা রয়েছে। সময় সংবাদ, কলকাতা। ফিলিস্তিনের ভূমি দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। 1976 সালে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের অবৈধ অধিগ্রহণের বিরুদ্ধে প্রতি বছর এই ভূমি দিবস পালন করে ফিলিস্তিনিরা। বুধবার রামাল্লার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় অফের জেলগেট এলাকায় ভূমি দিবস উপলক্ষে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে হাজার হাজার ফিলিস্তিনি। ইসরায়েল বিরোধী স্লোগান দিতে দিতে অবরুদ্ধ গাজার দিকে অগ্রসর হতে থাকে মিছিলটি। হঠাৎ করেই শান্তিপূর্ণ ওই মিছিলের ওপর চড়া হয় ইসরায়েলি বাহিনী। আন্দোলনরত ফিলিস্তিনিদের দিকে কাঁদানে গ্যাস ও পিপার স্প্রে নিক্ষেপ করে তারা। বিক্ষোভকারীরাও ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে। শুরু হয় তীব্র সংঘর্ষ। পশ্চিম তীরে ফিলিস্তিনিদের গুলি করে হত্যার ঘটনাকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলে উল্লেখ করেছে জাতিসংঘ। সম্প্রতি এক ফিলিস্তিনিকে হত্যার ভিডিও দেখার পর বুধবার সংস্থাটির পক্ষ থেকে একথা জানানো হয়। মঙ্গলবার ইসরায়েলের সামরিক আদালত ওই ঘটনায় অভিযুক্ত ইসরায়েলি সেনাকে নিরপরাধ ঘোষণা করলে ক্ষোভ প্রকাশ করে ফিলিস্তিনিরা। হত্যার ঘটনা তদন্তে এর আগে জাতিসংঘের হস্তক্ষেপের অনুরোধ জানায় ফিলিস্তিন সরকার। গেল বছরের সেপ্টেম্বর থেকে ইসরায়েল বিচার বহির্ভূতভাবে 207 জন ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন PLO। তুরস্কের ইস্তাম্বুলে সরকার বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের তীব্র সংঘর্ষ হয়েছে। আঙ্কারার সন্ত্রাস বিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার ইস্তাম্বুলের
সুলতানগঞ্জ জেলার কয়েকটি আবাসিক ভবন সহ একটি সাময়িকীর কার্যালয়ে হামলা চালায় তুর্কি বাহিনী। সেখানে অফিস চলাকালে নিরাপত্তা বাহিনী গুলি চালায় বলেও অভিযোগ করে আন্দোলনকারীরা। এই ঘটনায় বেশ কয়েকজনকে সন্দেহভাজন সন্ত্রাসী হিসেবে আটক করে পুলিশ। তুর্কি সরকারের অভিযোগ, ওই সাময়িকীর কর্মীরা বিচ্ছিন্নতাবাদী কুর্দি সংগঠন ও সন্ত্রাসীদের সঙ্গে জড়িত। সরকারের এই অভিযানকে বেআইনি উল্লেখ করে এর বিরুদ্ধে বুধবার থেকেই রাজপথে নামে শত শত মানুষ। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে পুলিশ। তুরস্কের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক সময়ে যেসব সন্ত্রাসী হামলা হয়েছে সেজন্য কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি, পিকেকে ও আইএস জঙ্গিদের দায়ী করে তাদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে সরকার। গণমাধ্যমের স্বাধীনতাকে রক্ষার প্রত্যয় ব্যক্ত করেছে জার্মানি। জার্মান গণমাধ্যমে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানকে নিয়ে বিদ্রুপাত্মক ভিডিও প্রকাশ প্রসঙ্গে বুধবার একথা জানায় দেশটির পররাষ্ট্র দপ্তর। ভিডিওটি ইউটিউব থেকে সরিয়ে নিতে জার্মানিকে চাপ প্রয়োগ করায় ইউরোপীয় ইউনিয়নও আঙ্কারার সমালোচনা করেছে। ইউরোপে অভিবাসী সংকট সমাধানে তুরস্কের সঙ্গে ইইউ এর বিতর্কিত চুক্তির মধ্যেই এই ঘটনা ঘটল। গেল 17 মার্চ এরদোয়ানকে নিয়ে জার্মান ভিত্তিক সম্প্রচার প্রতিষ্ঠান এনডিআর এক্সট্রা 3 নামে একটি ব্যঙ্গাত্মক ভিডিও প্রকাশ করে। পরবর্তীতে তা ইউটিউবেও ছাড়া হয়। নাইজারে জঙ্গি গোষ্ঠী বোকো হারামের হামলায় 6 সেনা সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ঘটনায় আহত হয়েছে আরও 3 সেনা সদস্য। বুধবার নাইজেরিয়ার সীমান্তবর্তী দিফা শহরে এই হামলা চালানো হয়। 2 সপ্তাহ আগে ওই এলাকায় বোকো হারামের হামলায় 1 সেনা সদস্য নিহত হয়। একই দিন দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণের ফলাফল ঘোষণা করে দেশটির সাংবিধানিক আদালত, যেখানে 92%-এরও বেশি ভোট পেয়ে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হন মোহাম্মদু ইসোফৌ। তবে এ ফলাফল প্রত্যাখ্যান করেছে বিরোধী দল। আগামী শনিবার প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন ইসোফৌ। ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রোউসেফ বলেছেন, ক্ষমতা দখলের অপচেষ্টায় তাকে অভিশংসনের চেষ্টা করা হচ্ছে। তবে এ ধরনের অপচেষ্টার বিরুদ্ধে তিনি যুদ্ধ চালিয়ে যাবেন বলেও ঘোষণা দিয়েছেন। বুধবার ব্রাসিলিয়াতে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, প্রেসিডেন্টের অভিশংসন ব্রাজিলের গণতন্ত্র বিরোধী। এর মধ্যেই ব্রাজিলের ক্ষমতাসীন জোট থেকে বেরিয়ে যেতে ভোট দিয়েছে জোটের বৃহত্তম দল পিএমজিবির সদস্যরা। এদিকে দেশটিতে চলমান সংকট শান্তিপূর্ণভাবে সমাধানের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। নিবন্ধন কেন্দ্রে যাওয়ার নির্দেশ উপেক্ষা করে বুধবারও গ্রিস মেসিডোনিয়া সীমান্তে বিক্ষোভ করেছে আটকে পড়া অভিবাসীরা। গেল 12 দিন ধরে তারা সেখানে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। বিক্ষোভ চলাকালে অভিবাসীরা রেললাইন অবরোধ করে রাখায় বন্ধ রয়েছে অন্যান্য দেশের সঙ্গে গ্রিসের রেল যোগাযোগ। এছাড়া অবৈধ অভিবাসীদের ইউরোপে প্রবেশ ঠেকাতে ইউরোপীয় ইউনিয়ন ও তুরস্কের মধ্যে যে চুক্তি হয়েছে তার প্রতিবাদে রাজধানী এথেন্সে অভিবাসীদের পাশাপাশি বিক্ষোভ করেছে গ্রিসের নাগরিকরাও। একই দিন ফ্রান্সের ক্যারে জঙ্গলে শরণার্থী শিবিরের কাছে বিক্ষোভ করে অভিবাসীরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভকারীদের ওপর জলকামান নিক্ষেপ করে পুলিশ। প্রায় 3000 অবৈধ অভিবাসীকে আটক করেছে চীন ও হংকংয়ের যৌথ বাহিনী। অবৈধ উপায়ে হংকংয়ে প্রবেশের চেষ্টা করায় তাদের আটক করা হয় বলে জানায় চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম। গ্রেফতারকৃতদের বেশিরভাগই পাকিস্তান ও ভিয়েতনামের নাগরিক। চোরাচালানকারীদের চিহ্নিত করতে গেল ফেব্রুয়ারি থেকে চীনের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম অঞ্চলের প্রদেশগুলোতে অভিযান চালিয়ে আসছে যৌথ বাহিনী। সীমান্তে কড়া নজরদারির অভাবে সাম্প্রতিক সময়ে চীনের চোরাচালান চক্র সক্রিয় হয়ে উঠছে বলে জানায় গণমাধ্যম। বিশ্বকাপ ফুটবল 2022-এর আয়োজক দেশ কাতার তার প্রস্তুতি সম্পন্ন করতে গিয়ে স্টেডিয়াম সহ নানা উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে শ্রমিক অধিকার লঙ্ঘন করছে বলে অভিযোগ উঠেছে। শ্রমিকদের নিম্নমানের পরিবেশে বিনা মজুরিতে জোরপূর্বক খাটানোর পাশাপাশি নিপীড়ন করা হচ্ছে বলে অভিযোগ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের। খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামের নির্মাণ শ্রমিকরা নিয়োগ ফি হিসেবে প্রচুর অর্থ ব্যয় করলেও তাদের মজুরি পরিশোধ করছে না কর্তৃপক্ষ। উল্টো তাদের পাসপোর্ট জব্দ করে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত না করার জন্য ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফাকেও দায়ী করে মানবাধিকার সংস্থাটি। কাতার সরকার এসব অভিযোগ গুরুত্ব সহকারে নিয়ে তদন্ত পরিচালনার পাশাপাশি বিদেশি শ্রমিকদের কল্যাণ ও শ্রম আইন সংস্কারে উদ্যোগ নেওয়ার কথা জানায়। কোরিয়া যুদ্ধ অবসানের 66 বছর পর দক্ষিণ কোরিয়ায় সমাহিত আরও 36 চীনা সেনার দেহাবশেষ দেশে ফেরত পাঠিয়েছে সিউল। এ উপলক্ষে বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার ইনচিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে এক অনুষ্ঠানের আয়োজন করে কর্তৃপক্ষ।
এতে চীনা প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় সিউলের সেনারা দেহাবশেষ বহনকারী কফিনগুলো চীনা প্রতিনিধিদের বুঝিয়ে দেন। গত বছর উত্তর কোরিয়ার সীমান্ত সংলগ্ন পাজো এলাকা থেকে ওই সেনাদের দেহাবশেষ উত্তোলন করা হয়। 2014 সালে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে দক্ষিণ কোরিয়া ও চীনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়। সেই চুক্তির আওতায় এ নিয়ে তৃতীয়বার দেহাবশেষ পাঠানো হলো। এর আগে 2014 সালে 437 জনের এবং গত বছর 68 জনের দেহাবশেষ পাঠানো হয়েছিল। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের কিয়ামা বোম্বো বিচে হাঙ্গরের হামলা থেকে বেঁচে ফিরলেন এক যুবক। অস্ট্রেলিয়ার স্থানীয় গণমাধ্যম জানিয়েছে 22 বছর বয়সী ব্রেট কোনানলামকে হাঙ্গর কামড় দিয়ে ধরে নিয়ে যাওয়ার সময় তিনি প্রাণ বাঁচাতে চিৎকার করেন। এ সময় দূরে থাকা তার বন্ধু তাকে সমুদ্র থেকে তুলে নিয়ে আসতে সক্ষম হয়। দ্রুত ব্রেটকে সিডনির সেন্ট জর্জ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে ক্ষতস্থানের অবস্থা মারাত্মক হলেও ব্রেট এখন আশঙ্কামুক্ত। চারপাশে হাঙর রেখে পানির নিচে রাতে ঘুমোতে চান? মার্কিন একটি কোম্পানি আপনাদের সে সুযোগ করে দিচ্ছে প্রতিযোগিতার মাধ্যমে। প্রতিযোগিতায় বিজয়ী 3 জন আগামী 11 থেকে 13 এপ্রিল 3 রাত পৃথকভাবে পানির নিচে তাদের শয়নকক্ষে থাকতে পারবেন। আর তাদের চারপাশে সারা রাত ঘুরে বেড়াবে 35টি হাঙর। ভয় নেই, হাঙর ও মানুষের মাঝখানে থাকবে পুরো কাচের দেয়াল। শুধু তাই নয়, এর শয়নকক্ষে রয়েছে খাবার দাবারের ব্যবস্থাও। ফ্রান্সের রাজধানী প্যারিসে ফরাসি কোম্পানির সাথে যৌথভাবে এই আয়োজন করেছে মার্কিন কোম্পানি এয়ারবিএনবি। প্রায় 1 লাখ লিটার পানি ধারণ ক্ষমতা সম্পন্ন একটি অ্যাকোয়ারিয়ামের ভেতরে বানানো হয়েছে এই শয়নকক্ষ। তবে সেখানে থাকার শর্ত একটাই, কোনো সেলফি তোলা যাবে না, কারণ হাঙরেরা একেবারেই ক্যামেরার ফ্ল্যাশ পছন্দ করে না। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। কলকাতায় নির্মাণাধীন ফ্লাইওভারের একাংশ ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 15, আহত বেশ কয়েকজন, যান চলাচল বন্ধ। প্রধানমন্ত্রী না হলেও তার মতোই দায়িত্ব পালন করবেন অং সান সুচি, সংবিধানের সংস্কার আনার ঘোষণা নবনির্বাচিত প্রেসিডেন্টের। লিবিয়ার বিরোধীদের হুঁশিয়ারি উপেক্ষা করে ত্রিপোলিতে পৌঁছেছে জাতিসংঘ সমর্থিত জোট সরকার। বিরোধীদের অবরোধ, গোলাগুলি। এবং নতুন সরকারে সিরিয়ার বিরোধী দলগুলোর যোগ দেবার সম্ভাবনা জানালেন আসাদ। শরণার্থীর সহায়তায় আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জাতিসংঘের। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ে।